আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পল্লীশ্রী কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদেই আছো। আমিও ভালো আছি। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ক্লাস নেব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, যথারীতি খাতা কলম নিয়ে বসে পড়ো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বিগত ক্লাসে প্রাসের গতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও প্রাসের গতি নিয়ে আলোচনা করব। তবে বিগত ক্লাসে আমি অনুভূমিকের সাথে নিক্ষিপ্ত প্রাসের গতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের একটি অন্য বিষয়, যেটি অনুভূমিকের দিকে নিক্ষিপ্ত প্রাসের গতি, যেমন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এইভাবে যদি একটি বস্তু নিক্ষিপ্ত করা হয়, এই ভূমিতে এসে পড়ে, মনে করো পি বিন্দুতে এসে পড়লো, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। এখানে যে বেগ ভি নট আর এইখানে যে কোণ আদি বা নিক্ষেপণ কোণ থিটা নট 0, তাহলে এই যে বেগ, এই বেগকে দুই ভাগে ভাগ করা যাবে। এটা হচ্ছে বি এক্স নট, এটা হচ্ছে বি ওয়াই নট। বি এক্স নট ইকুয়াল টু বি নট কস 0 ডিগ্রি আর বি নট সাইন 0 ডিগ্রি। তো এটা বি নট হলো আর এটা হলো 0। তাহলে আমরা দেখতে পেলাম যে অনুভূমিকের দিকে যে বেগে নিক্ষিপ্ত করছি, সেই বেগকে দুটো উপাংশে বিভাজিত করলে কি হয়? এক্স উপাংশ থাকে, যে বেগে নিক্ষেপ করছি সেই বেগ, আর ওয়াই উপাংশ থাকে না। তাহলে আমাদের এখন দেখতে হবে এই প্রাসের গতিটা কেমন হয়। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই এটা যদি পি বিন্দু এক্স ওয়াই স্থানাঙ্ক হয়, তাহলে অবশ্যই এটা এক্স আর এখান থেকে এটুকু, এই এক্স দূরত্ব এই পর্যন্ত আসতে যদি টি সময় লাগে, তাহলে এই এক্স দূরত্ব অতিক্রম করবে এক্স ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার। কারণ অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না, আর এক্স ইকুয়াল টু ভি নট টি। অতএব টি ইকুয়াল টু এক্স বাই ভি নট। তেমনি ভাবে ওয়াই দূরত্ব আসতে একই টাইম লাগে। একই টাইম লাগলে আমরা তখন লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে হাফ জি ইন্টু টি, টি এই টি, এক্স বাই ভি নট হোল স্কোয়ার ইকুয়াল টু জি এক্স স্কোয়ার ভাগ 2 ভি নট স্কোয়ার আমরা বলতে পারি। এখন দেখো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলাম আমরা? জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার। এখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ভি নট স্কোয়ার ওয়াই ভাগ জি, এটা বলতে পারি। তো এটা যদি এইভাবে লেখা হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই,
এখানে 4a একটি কনস্ট্যান্ট, সেটা সমান ধরেছি 2v0 স্কয়ার বাই জি। তো এখন এই যে সমীকরণ, এই সমীকরণটিকে আমরা বলতে পারি একটি অধিবৃত্তের সমীকরণ। এই সমীকরণটিকে আমরা অধিবৃত্তের সমীকরণ হিসাবে বলতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? অনুভূমিকের দিকে নিক্ষিপ্ত প্রয়াসের গতিপথ অধিবৃত্ত, এটা আমরা বলতে পারি। তো ঠিক আছে, আমরা পরবর্তী টপিকসে যাব। পরবর্তী টপিকস আমাদের বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি, মনে করো একটি বৃত্ত, এর কেন্দ্র, এর ব্যাসার্ধ আর। একটি বস্তু এই ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ও কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে মনে করো এই অবস্থানে আসলো। টি সময় পরে এটি ক্ষুদ্র কোণ উৎপন্ন করলো, করে এটা বি অবস্থানে পৌঁছালো। এই যে চাপ এ বি ইকুয়াল টু এস, এস টাইম অতিক্রম করলো, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস। অতএব একক সময়ে অতিক্রান্ত দূরত্ব এস বাই টি, সম্ভবত এটা হচ্ছে ভি, রৈখিক বেগ। আবার টি সময়ে কৌণিক সরণ, থিটা। অতএব একক সময়ে কৌণিক সরণ থিটা বাই টি, এটাকে আমরা বলবো কৌণিক বেগ। কৌণিক বেগ এর আরেক নাম আছে কৌণিক কম্পাঙ্ক। যাই হোক, এখন আমরা থিটা কোণকে যদি রেডিয়ানে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু আর থিটা। উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করব। এটা আমরা দেখলাম, এটা ভি, আর এটা আর ইন্টু ওমেগা, বা আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ওমেগা আর। এই ভি ইকুয়াল টু ওমেগা আর বলতে আমরা অভ্যস্ত, তাই আমি ভি ইকুয়াল টু ওমেগা আর বলছি। এখন এটাকে যদি ভেক্টরে প্রকাশ করি, ভেক্টর রূপ দিতে যাই, তাহলে এখানে একটা একক ভেক্টর আসবে ওমেগা আর। আমি যদি বলি এটা সাইন 90, তাহলে পূর্বের সমীকরণের সঙ্গে ঠিক রাখলাম। তাহলে এখানে আমি ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এই যে সমীকরণটা পেলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রয়োজন। এখন দেখো, আমরা যদি এরকম বলি যে এই বিন্দু থেকে এ বিন্দু থেকে পুরা বৃত্তাকার পথ অতিক্রম করে এসে আবার এই বিন্দুতে আসতে যে সময় লাগছে, সেটাকে বলে পর্যায়কাল। পর্যায়কাল টি সময়ে, পর্যায়কালকে বড় হাতে টি দেই, টি সময়ে কৌণিক সরণ কত? কেন্দ্রে কোণ উৎপন্ন হয় কি 2 পাই,
বা 360 ডিগ্রি। একক সময়ে কৌণিক সরণ 2π/t, এটা ওমেগা। এখন ওমেগা ইকুয়াল টু আমরা সিম্পলি এই সূত্রটা ব্যবহার করব 2π N/t। তাহলে আমার সমস্ত সমাধান হয়ে যায়। মনে করে একটি সমস্যা পরীক্ষায় আসলো বা একটি সমস্যা সমাধান করতে যাচ্ছি। একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, তখন আমরা কিভাবে অঙ্কটি সমাধান করব? যদি এই সমীকরণটি ব্যবহার করি, এখানে ঘড়ির ঘন্টার কাঁটা যে সময় লাগে, একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা 12 ঘন্টা হয়। 12 ঘন্টা সেকেন্ড করে ফেলি, 12 গুণ 3600 সেকেন্ড। আর আমরা তাহলে এখন বলতে পারি ভি ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু 2π ক্যাপিটাল N ভাগ স্মল টি। তাহলে 2π ইন্টু একবার ঘোরালে আমাদের টাইম হলো 12 ইন্টু 3600 সেকেন্ড। এইভাবে আমরা সমস্যাটির সমাধান করতে পারব। এবার আমরা দেখি রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে যে সম্পর্ক, সেটা একটু দেখতে চেষ্টা করি। তো আমরা পূর্বেই জেনেছি যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক, সেটি ভি ইকুয়াল টু ওমেগা আর। আমি উভয় পক্ষে সময়ের সাপেক্ষে যদি ব্যবকলন করি, তাহলে এটা পাবো রৈখিক ত্বরণ। আর এটাকে করলে ওমেগা ডিডি আর প্লাস আর ডিডি অফ ওমেগা, আর ইজ ইকুয়াল টু ওমেগা dr/dt। আর যেহেতু বৃত্তের ব্যাসার্ধ এটি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট টার্মকে ডিডিটি করলে হয় 0 প্লাস আর ডি ওমেগা বাই ডিটি। এটা হচ্ছে কৌণিক ত্বরণ। আমরা জানি কৌণিক ত্বরণ আলফা দিয়ে প্রকাশ করি, আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডি টি। তাহলে আমরা বলতে পারছি এ ইকুয়াল টু আর আলফা। এইটি হচ্ছে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এখন আমরা নতুন টপিকস যাব, আরেকটি টপিকস, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? একটি বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয়, তাহলে তার কেন্দ্র মুখে একটি ত্বরণ সৃষ্টি হয়, যে ত্বরণকে বলা হবে কেন্দ্রমুখী ত্বরণ। এখন এই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা আমরা একটু দেখতে চাই। মনে করো একটি বস্তু আর ব্যাসার্ধের
বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে এ বিন্দুতে আসলো, এ বিন্দুতে যে বেগ স্পর্শক বরাবর ক্রিয়া করলো। টি সময়, ক্ষুদ্র সময়, টি সময় পরে বস্তুটি বি বিন্দুতে যে পৌঁছালো। বি বিন্দুতে বেগ স্পর্শক বরাবর ক্রিয়া করবে, পিছনের দিকে বর্ধিত করলে এটা মনে করো বি ই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমি ও বি যোগ করলাম, এই কোণটি থিটা কোণ। তো এই কোণটি থিটা কোণ হলে এই কোণটিও থিটা কোণ হয়। কেন হয়? কারণ দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণের সমান। এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি। আর বাকি থাকছে এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি, আবার এই কোণটা আবার এই কোণটা 180 ডিগ্রি। কাছাকাছি উভয় জায়গায় এই কোণটা কমন আছে, তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হয়ে গেল। তাহলে আমরা প্রথমত দেখব এ বিন্দুতে এ অবস্থানে যে বেগ, এই বেগ যে বেগের উপাংশ কেমন হয়। তাহলে এক্স উপাংশের নাম ভি এক্স, তাহলে ভি কজ, এখানে কোনো কোণ নাই 0 ডিগ্রি ইকুয়াল টু ভি, আর ভি ওয়াই ইকুয়াল টু ভি সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। টি সময় পরে বস্তুটি বি বিন্দুতে পৌঁছালো, তাহলে বি বিন্দুতে বেগের বিশ্লেষণ করব। তাহলে বি অবস্থানে কি আসে, বি অবস্থানে vx is equal to v cos theta আর vy equal to v sin theta। আমরা জানি থিটা যদি ক্ষুদ্র হয়, যদি থিটা ক্ষুদ্র হয় তবে সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়, কস থিটা ইকুয়াল টু 1 লেখা যায়। আবার আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়। তো আমাদের এখন প্রয়োজন এই দুটো। তো এখানে আমরা ভি ইন্টু 1 লিখবো, তার মানে ভি, আর এখানে ভি ইন্টু সাইন থিটা মানে থিটা, ভি থিটা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আসলে বুঝতে পারছো বিষয়টা? যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন আমরা দেখি এ অবস্থান থেকে বি অবস্থানে গেলে বেগের কেমন পরিবর্তন আসে। তো দেখো এ অবস্থানে এক্স বেগের এক্স উপাংশ ভি ছিল, বি অবস্থানে বেগের এক্স উপাংশ ভি আছে, তার মানে বেগের পরিবর্তন হয় না। আর বেগের পরিবর্তন না হলে কি হয়? ত্বরণ হয় না। ওয়াই উপাংশের ক্ষেত্রে আগে এ অবস্থানে বস্তুটি বেগ 0 ছিল এবং বি অবস্থানে এখন বস্তুটি বেগ ভি থিটা। তাহলে বেগের পরিবর্তন হয়েছে, কতটুকু সময় বেগের পরিবর্তন হয়েছে? তাহলে টি সময়। টি সময়ে বেগের পরিবর্তন ভি থিটা মাইনাস 0 বাই ভি থিটা। একক সময় বেগের পরিবর্তন কত? ভি থিটা বাই টি। আর এই এক বেগের পরিবর্তনের হার, একক সময় বেগের পরিবর্তনের হার, এটাই ত্বরণ। এটাকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি থিটা বাই টি। তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, থিটা বাই টি মানে ওমেগা, তাহলে ভি ওমেগা। এটাকে আবার অন্যভাবে লিখতে পারি, যেমন আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে এখানে ওমেগা আর ইন্টু ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার আর। আবার ওমেগা ইকুয়াল টু কত? ভি বাই আর। তাহলে এখান থেকে আবার লিখতে পারি ভি ইন্টু ভি বাই আর, তার মানে ভি স্কোয়ার বাই আর। এটাও লিখতে পারি। তাহলে 3 ভাবে হলো। কেমন 3 ভাবে হলো? সেটা 3টা কি?
একটা এ ইকুয়াল টু হলো ভি স্কোয়ার বাই আর, এ ইকুয়াল টু হলো ভি ওমেগা, আর আবার এ ইকুয়াল টু হলো ওমেগা স্কোয়ার আর। এই তিন ভাবে আমরা কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা প্রকাশ করতে শিখলাম। তাহলে আমাদের যখন যে ভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্নের আঙ্গিকে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।